সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন 4 মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান। এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সংসদে বিরোধী দলের এমপি মুখোমুখি কথা। তো অবশ্যই পাশে থাকো। সম্মানিত ভিউয়ার্স, তোমাদের কাছে অবশ্যই একটু অনুরোধ থাকবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের মেম্বার হওয়ার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবা। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এই ভিডিওটা নিয়েছি আমি তাজ টিভি থেকে। তো অবশ্যই পাশে থাকো আর ভিডিওটা দেখে তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বলবা। তো শুরু করছি, পাশে থাকো। মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান। এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। সংসদে বিরোধী দলীয় অর্থাৎ বিএনপির কেউ না থাকার পরেও জাতীয় পার্টি এবং ব্যারিস্টার সুমন থাকায় যে সমস্ত এমপিরা সংসদে সুষ্ঠুভাবে থাকার চিন্তা ভাবনা করছিল তাদের ঘুম হারাম হয়ে গেছে। রীতিমতোই সংসদে যে ঝড় তুফান চলতেছে তাতে মনে হচ্ছে আমাদের সংসদেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তো সংসদে কি হয়েছিল, কেন মারামারি হয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। বিশেষ করে শুধুমাত্র জাতীয় পার্টির 6-7 জন মেম্বারকে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এবং ব্যারিস্টার সুমন একাই তো কাঁপিয়ে দিচ্ছে। ব্যারিস্টার সুমনের মুখোমুখি যারা হচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু জনসাধারণের তোপের মুখে পড়তেছে। তো চলুন বাংলাদেশের সংসদে কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, তাই ভিডিওটা লাইক দিয়ে দিবেন। তো বিশেষ করে আওয়ামী লীগের হিস্টরি বুঝতে হলে পাপিয়ার একটা বক্তব্য শুনতে হবে। জাতীয় পার্টি এবং সংসদে যে মারামারিটা হয়েছে সেটা আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে। তবে এইটা বোঝার জন্য আওয়ামী লীগের কিছু ইতিহাস বুঝতে হলে সংসদের সেই পাপিয়ার কিঞ্চিত ছোট এই বক্তব্যটুকু শুনতে হবে, এরপরেই আপনারা সংসদে কি হয়েছে সেটা দেখতে পারবেন। তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন। চলুন আওয়ামী লীগের হিস্টরি আমরা একটু পাপিয়ার মুখ থেকে শুনে আসি। আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, 72-75-এর শাসনামল সে তো দারিদ্র্যের তীব্র কষাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল। সে তো প্রতিটি মা বোনকে 72-75-এর শাসনামলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসনামল। মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন। তাই তো রফিক আজাদ বলেছিল, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। মাননীয় স্পিকার, নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে 72-75-এর শাসনামলে কোনো যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারতো না। মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত নাবার সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত। মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়, 1974 সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন, পুত্রবধূ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, হালাখোকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ম্লান করে দেওয়া হয়েছিল। যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে, রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে। রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে। আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, 72-75-এর শাসনামল তৎকালীন পত্রপত্রিকা, বিদেশি বিশেষজ্ঞদের, জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারাটা আয়নায় আপনারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন। 72-75 সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। মাননীয় স্পিকার, আজকে প্রশ্ন করতে চাই, 1974 সালে 16ই মার্চ জাসদের মিছিলে গুলি চালিয়ে সেদিন 50 জন জাসদ নেতাকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, জাসদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল, তাদের পত্রিকা গণকণ্ঠ সেদিন সিজ করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন মেধাবী ছাত্রকে মেশিন গানের গুলিতে সেদিন নিশ্চিহ্ন করেছিল। কার শাসনামলে? মাননীয় স্পিকার, আপনাকে প্রশ্ন করতে চাই, 1973 সালে পাবনার জেলখানা থেকে 5 জনকে রাতের অন্ধকারে দ্বীপচরে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা
সৃষ্টি করেছিল মাননীয় স্পিকার। আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারি দলকে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে টাইমটা বাড়াই দিতে বলো ফারুক ভাই। আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল। আজকে জাসদ মহাজোটের অংশ হয়েছেন, খস গল্প করছেন, নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন, বিগত দিনের ইতিহাস ভুলে গেছেন। সেদিন 30,000 জাসদ নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল। এখানেই হত্যার শেষ নয় মাননীয় স্পিকার। সিরাজ শিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম ক্রসফায়ার সৃষ্টি করেছিল কে? মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। সিরাজ শিকদার এখন কোথায়? আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই, কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন। আজকে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই, সিরাজ শিকদার হত্যার বিচার বাংলাদেশে ওনারা কবে শুরু করবেন? এই কথাগুলি আমার কথা নয়, বিভিন্ন পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমি তথ্যমূলকভাবে বক্তব্য উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, 1974 সালে 13 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, এতদিন অন্যেরা খাইছে, এখন খাইবো আমার লোক। কেউ কোনো কথা বললে লাল ঘোড়া দাপড়াইয়া দিমু। উনি আরো লিখেছিলেন, 17 মিনিটের আইন পাস, বাক স্বাধীনতার গলায় ফাঁস। 1975-এর 25শে জানুয়ারি 4th সংশোধনী। 1973-74 অর্থ বছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য 2000 কোটি টাকার প্রয়োজন ছিল। বিদেশি দাতা দেশগুলো 3000 কোটি টাকা সেদিন দিয়েছিল। আজকে যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাসন্তীর ভাগের টাকাটাও সেদিন আওয়ামী লীগরা খেয়েছিল। বাড়ানো যাবে না, কারণ সব বাড়ায় দেওয়া হয়েছে অন্যদেরকে দিবেন। কারণ শেষ করুন। ইত্তেফাকের হেডলাইন ছিল 3000 কোটি টাকার বিদেশি সাহায্য কোথায় গেল? শেষ করুন। 1974-এর 28শে ডিসেম্বর গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল, ঢাকা বিশ্বের সবচেয়ে ভীতিপ্রদ একটি শহর। মাননীয় স্পিকার, 1374 সালে 18 ফেব্রুয়ারি গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল, বাংলাদেশ মুজিবের তৈরি একটি বিপর্যস্ত এলাকা। এই ছিল শেখ মুজিবের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায়। মাননীয় স্পিকার, 1974-এর 22শে সেপ্টেম্বর সানডে টাইমসে লেখা হয়েছিল, বাংলাদেশ আজ দেউলিয়াত্বের পথে। 1973 সালে 5ই জুলাই ইত্তেফাকের শিরোনাম ছিল, সকলপ্রীতির মহামারী। মাননীয় স্পিকার, 1973-এর 10ই অক্টোবর সেদিন ধন্যবাদ মাননীয় সদস্য, শিরোনাম ছিল, আপনাকে ধন্যবাদ। এখন মাননীয় সদস্য পাপিয়া যে বক্তব্যগুলো দিয়েছে, বক্তব্যগুলোর সাথে আপনি সহমত নাকি দ্বিমত সেটা কমেন্ট সেকশনে জানাবেন। চলুন এইবার জাতীয় পার্টি কিভাবে সংসদ থেকে ওয়ার্কআউট করলেন, চলুন সেটা একটু দেখে আসি। তাই মানে একটু বুঝতে হলে পুরো ধৈর্য ধরে একটু দেখতে হবে, কারণ বিষয়টা বুঝতে হলে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ কি কি হচ্ছে সে কথাগুলো মনোযোগ দিতে হবে। চলুন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এবং স্পিকারের সাথে কি হয়েছিল যে কারণে সংসদে এমন অঘটন ঘটলো, চলুন আমরা সেটা একটু দেখে আসি। ঠিক আছে। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব, মাননীয় সদস্য, এটাই আমার রুলিং। আপনি আর এ ব্যাপারে কিছু বলার নেই আপনার। আপনাকে সুযোগ দেওয়ার কোনো বিধান নেই। আমি বলে দিয়েছি আমার ব্যাখ্যা। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের এতটুকু আস্থা রাখতে হবে যে এই সংসদে কার্যপ্রণালী বিধির বাইরে আমরা কোনো কিছুই করব না। ঠিক আছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় সদস্য সর্বজনাব ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, রসনারা মান্নান, আসাদুল ইসলাম টিটু কর্তৃক আনিত কিছু সংশোধনী প্রস্তাব আমি গ্রহণ করব, এনেছেন তা আমি গ্রহণ করছি। বাকি সংশোধনী প্রস্তাবগুলো
আমি গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ওনাকে মাইক দেন। আমরা বলছি যে আজীবন করে, সেটি গ্রহণ করছেন? এই একজন ডাইরেক্টর আজীবন থাকবে আমৃত্যু, সেটি করছেন না 12 বছর করছেন, 9 বছর করছেন? এটা কোনটা, এটা বলেন, আমাদের স্পষ্ট বলতে হবে। আইন তো কোনটা করছেন? আপনি কি সরকারি দলের সদস্য হিসেবে আনছেন সংসদ? না না না, এটা ঠিক না। এটা জনস্বার্থে কোনো আইন এই সংসদ হতে পারে না। এটা জনগণের সংসদ, মাননীয় স্পিকার। আপনি কিন্তু মাননীয় মন্ত্রীকে মাইকটা দেন। আপনি বসুন। কোনটা গ্রহণ করছিলেন? তিনের ক। ঠিক আছে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম বিজয় শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। বিশেষ করে সংসদে বিরোধী দলীয় যে সমস্ত নেতাকর্মীরা থাকার কথা তারা নাই। বিএনপি জামায়াতের যে সমস্ত নেতাকর্মীরা আসলে থাকবে, বা বিপি নূরের মতো দল বা তাদের মতো মানুষ যদি ওই সংসদে থাকতো, তাহলে সংসদের অবস্থা কি হইতো সেটা কিন্তু আমরা কিছুটা বুঝতে পারি। তো তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সংসদে এক ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু যেভাবে চালিয়ে নিচ্ছেন এবং সততার দিক থেকে তিনি যেভাবে এগিয়ে আছেন, মনে হয় না তিনি বেশি দিন বেঁচে থাকবেন, কারণ বাংলাদেশে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। তা আমরা ব্যারিস্টার সুমনের জন্য দোয়া করি তিনি আরো দীর্ঘজীবী হন, এবং যে সমস্ত নেতারা আছে তারাও যেন সুবিধা মোটামুটি ঠিকঠাক মতো পায়, এবং আমাদের দেশ যাতে আমি কি বলবো জানি না, আপনারা মতামত দিয়ে যান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তোমরা দেখতেই পারলা যে আওয়ামী লীগের একজন নেত্রী পাপিয়া, উনি ওনার মন্তব্য প্রকাশ করেছে সংসদে। তো সম্মানিত ভিউয়ার্স, তোমাদের কেমন লেগেছে? তো তোমরা জানো যে আমাদের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই, তো উনি যেভাবে সংসদে বক্তব্য রাখছে, কথা বলছে, বিশেষ করে এক সুমনকে দিয়ে আমার লাগতেছে পুরো সংসদ কাঁপিয়ে দিচ্ছে এক ব্যারিস্টার সুমন। তো সম্মানিত ভিউয়ার্স, তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই আমরা চাচ্ছি যে এই সংসদে ব্যারিস্টার সুমনের মতো আরও এমপি আশা করছি ভবিষ্যতে আসবে। তো অবশ্যই সম্মানিত ভিউয়ার্স পাশে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্টস করতে ভুলবো না। আশা করছি তোমাদের কমেন্টসের অবশ্যই রিপ্লাই আমি দিব।